নির্বাচন মানে কি জনগণের ভোটাধিকার নাকি দলগুলোর ক্ষমতা দখলের লড়াই, রাজপথের সংগ্রাম নাকি আলোচনার টেবিল? এর পাশাপাশি এই যে রাজনৈতিক মত প্রকাশের অধিকারের নামে ঐক্য নাকি বিভাজন, এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই, অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ। এর পাশেই আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এছাড়া আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। আমরা আজকের যে বিষয় নির্ধারণ করেছি সেই বিষয়টি হলো নির্বাচনে পিআর চাই কি চাই না। যদিও আসলে পিআর এখনো পর্যন্ত কোনো কিছুতেই নেই, কিন্তু তারপরেও পিআর নিয়ে এত পরিমাণ রাজনৈতিক দলগুলোর ভিতরে আলোচনা, এই জন্য আসলে আমরা আজকে বাধ্য হয়েছি যে আজকে আমাদের এই আলোচনার বিষয়টি নির্ধারণ করবার জন্য। আমি একটু শুরুতে অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে যেতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াত ইসলাম কেন চায়? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং যারা শুনছেন। জামায়াত ইসলামী পিআর পদ্ধতি চাচ্ছে আগামী বাংলাদেশের রাজনীতিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। দেখুন, বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি কোনো দল তারা হাইয়েস্ট 40% তারা ভোট পেয়েছে। 40% ভোট পেয়ে তারা পুরো দেশ তারা শাসন করেছে, শোষণ করেছে, এবং 60% মানুষ যেখানে সেই দলকে সাপোর্ট করে না তারা সেখানে সর্বসর্বা হয়ে যান। আমরা যদি বিগত ইলেকশনগুলোকে আমরা দেখি যে যারাই 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসেন, একসময় তাদের এই অবস্থানটাই তাদেরকে এক কেন্দ্রিকভাবে তাদের সংবিধানকে সংশোধন করা এবং মানুষের উপরে তারা জোর জবরদস্তি তারা শাসন সেখানে চালাচ্ছেন। জামায়াত ইসলামের এই প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের যাতে করে কোনো দল 2/3 মেজরিটি পেয়ে তারা ফ্যাসিবাদী আচরণ করতে না পারেন। দ্বিতীয়, আপনি দেখবেন বাংলাদেশের যখনই ভোট হয়, ভোটের কেন্দ্র দখলের মহোৎসব হয়, কালো টাকা সরাসরি সেখানে হয়, সন্ত্রাসী বাহিনী দিয়ে সেখানে নির্বাচনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পিআর পদ্ধতিতে কেন আসলে কেন্দ্র দখল, ভোট ডাকাতি এগুলো হবে না? দেখুন, পিআর পদ্ধতিতে মানুষ কিন্তু দলকে ভোট দিবে, দল তার 300 আসনের তার প্রার্থীদের তালিকা তারা উপস্থাপন করবে আগে, এবং যেই দল যেই কত পার্সেন্ট ভোট পাবে তার আলোকেই তাদের পাল্লা প্রতিনিধিত্ব হবে। যেহেতু এখানে লোকাল কোনো প্রার্থী থাকবেন না, সুতরাং কারো খুব বেশি আগ্রহ সহকারে সন্ত্রাসী বাহিনী দিয়ে ওখানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর আগ্রহ সেখানে থাকবে না। এবং আমরা মনে করি, এবং দলগুলোর যদি আসলে খুব পেশি শক্তির অধিকারী হয় তাহলে তো তারা কেন্দ্র দখল করতেও পারে, ভোট ডাকাতিও করতে পারে। পেশি শক্তি দিয়ে খুব বেশি অবস্থান সেখানে তৈরি করা যাবে না। দেখুন, সবারই একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকে। আমি যদি কোনো এলাকার নমিনি না হই, খুব বেশি আমি দায়িত্ব নিয়ে নির্বাচন আমি বিতর্কিত করতে চাবো না। জামাত ইসলামী যে কারণে পিআরটা চাচ্ছে, দেখুন বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে যদি আমরা আওয়ামী লীগ সরকারের কথা বলি কিংবা তার আগে ভিন্ন সরকারের কথা বলি, 35%, 40% তারা মানুষের প্রতিনিধিত্ব পাচ্ছেন। এই পিআর পদ্ধতির মধ্যে দিয়ে দেশের প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। যেই দল 1% ভোট পাবেন সারা দেশে, তিনি কমপক্ষে 3টা পার্লামেন্টে তিনি আসন পাবেন। তার মানে যিনি 40% ভোট পাবেন সর্বোচ্চ, তিনি 120টি তিনি আসন পাবেন। তার মানে এককভাবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি যা খুশি তা করার সুযোগ পাবেন না, তাকে অন্য দলের সহযোগিতা লাগবে। এবং বিভিন্ন দলের যখন ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠিত হবে, তখন যারা বেশি আসন পেয়েছেন তারা চাইলেও কিন্তু এমন কিছু করতে পারবেন না, কারণ অন্য দল তারা সেখানে ভেটো দিবেন। আমরা মনে করি বাংলাদেশে যদি এই সিস্টেমটা থাকে, কোনো একটা দলকে নিয়ন্ত্রণ করার জন্য, ধরুন যেই দল অবস্থান ভালো, সব বাজার তার নিয়ন্ত্রণে, তিনি দখলবাজি করেন, তাকে বলার কেউ নেই। যদি সকল দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে, ম্যাক্সিমাম দলেরই সিনিয়র নেতৃবৃন্দরা পার্লামেন্টে যাবেন, একটা ভালো সংসদ আমরা পাবো, যোগ্য মানুষগুলোকে আমরা পাবো। কোনো সন্ত্রাসী, কোনো কালো টাকার অধিকারী ব্যক্তি হুট করে এসে তিনি রাজনীতিতে টাকা খরচ করে এমপি হয়ে যাবেন, এই সুযোগ বাংলাদেশে থাকবে না। সত্যিকার যারা পলিটিশিয়ানরা আছেন তারাই কিন্তু পার্লামেন্টে তারা যাওয়ার সুযোগ সেখানে পেয়ে যাবেন। একটা কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট আমরা সেখানে পাবো। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা সম্প্রতি একটা গবেষণা দেখেছি, সেখানে বলা হচ্ছে দেশের 56% মানুষ পিআর বোঝেন না, ফেব্রুয়ারিতে ভোটের পক্ষে 86% মানুষ পিপলস ইলেকশন পালস
সার্ভে রাউন্ড 2 এর যেই গবেষণা, সেখানে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অ্যাডভোকেট আতিকুর রহমানের কথাও শুনলাম, এবং সেখানে মাসেল পাওয়ারের ব্যবহার হবে না, কালো টাকা বা নির্বাচনে টাকার ছড়াছড়ি হবে না, নমিনেশন বাণিজ্যর কথাও তিনি সম্ভবত উল্লেখ করেছেন। তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আসলেই কি, যদি আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দিকে যাই, এখনো এটা অবশ্যই রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, কিন্তু তারপর যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি এই জিনিসগুলো হবে না, এই নিশ্চয়তা কি দেওয়া যাচ্ছে? আমি অন্তত দেখছি না। মানে পিআর এর পক্ষে একটা মাত্র যুক্তি দেওয়া যায়, সেটা আমি গ্রহণ করি না বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটা ভাই যেটা বলছেন, অনেক ক্ষেত্রে ভোটের মানে হিসেবে নষ্ট হয়ে যায়, যে আপনি একটা দল 5% 10% ভোট পেলো, সম্ভাবনা আছে সে একটা সিটও পাবে না। এর বাইরে আর কোনো যুক্তি নাই। ইনফ্যাক্ট এটা আমরা কেন চাই না, আমরা অল্টারনেটিভ কি করছি সেই জায়গায় আসবো। ভাই বলছেন যে পিআর হলে রিয়াল রাজনীতিবিদরা এমপি হতে পারবেন, সব ভালো ভালো এমপিরা আসবেন। আমি এক এক করে সবগুলো জবাব দিই। আমাদের নারী সদস্যরা তো নির্বাচিত হন না, সেটা দল মনোনয়ন দেয়, তাই তো? তো আমাদের নারী সদস্য, এটাও কিন্তু এক ধরনের প্রপোর্শন, সেটা হচ্ছে সিটের প্রপোর্শন, এটা ভোটের প্রপোর্শন না। উনি যতগুলো সিটে জিতবেন তত প্রপোর্শন অনুযায়ী নারী সদস্য পাবেন। প্রশ্ন হচ্ছে, নারী সদস্যরা কি বাংলাদেশে অসাধারণ এমপিরা ছিলেন? নারী সদস্য কিভাবে হয়েছে, কারা হয়েছে, কেন হয়েছে? নারী সদস্যের জন্য কত টাকা লেনদেন হয়, এই অভিযোগ জাতীয় পার্টির এমপি, নারী এমপি করেননি। আচ্ছা, মনোনয়ন বাণিজ্য নাকি কমবে? খুবই সারপ্রাইজিং ব্যাপার। পিআর হলে মনোনয়ন বাণিজ্য আরো অনেক বেশি বাড়বে। কেন বাড়বে? আচ্ছা, ধরুন আপনি এলাকায় ভালো করছেন, আমি একটা দলের প্রেসিডেন্ট এবং আমি মনোনয়ন বাণিজ্য করতে চাই। আমি চাইছি আপনাকে দেব না, আমি আরেকজনকে দিতে চাই, কারণ সে আমাকে অনেক টাকা দেবে। কিন্তু এলাকায় আপনার সাথে নেতাকর্মীর সম্পর্ক ভালো, আপনার সাথে জনগণের সম্পর্ক ভালো, একটা তীব্র চাপ আমার উপরে আছে, যদি আমি আপনাকে না দেই অন্যজনকে দিলে উনি যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় আপনি হেরে যাবেন। হয় নাই বাংলাদেশে, বড় মার্কাকে হারিয়ে স্বতন্ত্র জিতে গেছে। ফলে আমি চাইলেও টাকা খেয়ে না দিয়ে আপনাকে দিতে হবে অনেকগুলো ক্ষেত্রে। আমি বলছি না এখানে মনোনয়ন বাণিজ্য হবে না। পিআর এর ক্ষেত্রে পুরো চাবি আমার হাতে। আমি ধরুন আমার দলটা 150 সিট পেতে পারে, আমি ধরে নিলাম। তো 150 জন লিস্টে প্রথম যে 150 জন থাকবে, চোখ বন্ধ করে তাদেরকে কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন দেব। মনোনয়ন বাণিজ্য 1000 গুণ বেশি হবে এবং একচ্ছত্র ক্ষমতা দলের যিনি প্রধান তাকে দিয়ে দেওয়া হবে। আমাদের এক্সিস্টিং সিস্টেমে বরং অনেক হিসেব নিকেশ করে অনেক সময় দলের প্রধান চান না এমন ক্যান্ডিডেটকেও দিতে হয়। নাম্বার 3, কেন্দ্র দখল বা সমস্যা। এটা একটা অদ্ভুত যুক্তি, এটা কোনো যৌক্তিক কিছু না। ধরুন আমি একটা দলের প্রধান, আমি তো নির্বাচনে জিততে চাইবো। ধরুন আমি যে 150 জনকে, আমার 150 জন জেতার সম্ভাবনা আছে, আমি যে 150 জনকে এলাকা ভাগ করে দেব, এই এলাকায় তুমি যদি না জিতে আসো তোমার কিন্তু সমস্যা আছে। বা আরো অনেককে দেবো, আমি তোমাকে পদে দেব, আমি তোমাকে এটা বানাবো সেটা বানাবো। সুতরাং তাকে আমি ইনসেন্টিভ দিয়ে বলবো তোমার এলাকা থেকে আমার মার্কা যদি জিতে না আসে তাহলে তোমার খবর আছে। সো ওরা একই রকম পেশি প্রদর্শন করে একই কাজ করবে। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক ব্যক্তি এটাও জানেন যে তিনি যদি এমপি ইভেন নাও হন, তার দল যদি ক্ষমতায় আসে তার জন্য অনেক ধান্দা করার সুযোগ হবে। খারাপ অপশনে বলছি। তো তাহলে একই রকম কেন্দ্র দখল এবং বল প্রয়োগের সম্ভাবনা পিআরেও থাকবে। এটা কোনোটাই কমাতে পারে না। একটা মাত্র যুক্তি যেটা ভাই বলেন, এটা জামাতের, এটা নিয়ে মাথা ব্যথা হতে পারে। আমি গ্রসলি যদি বলি, উনি হয়তো স্বীকার করবেন না, এটা ওনাদের অন্য হিসাব আছে। আমি আমার অপশন বলি, জামাত যদি 10% ভোট পায়, জামাত সিটে এখনকার সিস্টেমে জিতবে 15 বা 20টাতে সর্বোচ্চ, কিন্তু 10% ভোট পেলে তারা 30টায় জিতবেন। সুতরাং এটা ওনাদের বেনিফিট হয়। কিন্তু আমরা কিছুদিন আগে নেপালে যা দেখছি, মানে নেপালে 18 বছরে 13টা সরকার হয়েছে, 13টা সরকারের মধ্যে সর্বোচ্চ টেনিওর পেয়েছে 3.5 বছর, আর 4টা সরকার 1 বছর ক্রস করতে পেরেছে, বাকি সরকার একটাও 1 বছর ক্রস করে নাই। সুতরাং পিআর হলে, তাও কি এটা মিক্সড পিআর, ওদের কিন্তু একটা অংশ আমাদের মতো, আবার একই সংখ্যক সিট পিআর, আর ওনারা পুরোটাই পিআর চাচ্ছেন। বাংলাদেশে 18 বছরে 36টা বা 72টা সরকার আসলে হবে। এটা করে ছোট দলগুলো লাভ হয়, উনি বড় দলকে ইচ্ছে মতো নাচাতে পারেন, কিন্তু দিনের শেষে একটা স্টেবল সরকার তৈরি হয় না। এ কারণেই কিন্তু আমরা, মজার ব্যাপার, জামায়াতে ইসলামী নিজে সংবিধানে আর্টিকেল 70-তে অনাস্থা ভোট যেটা আছে, সেই ক্ষেত্রে দলের বিরুদ্ধে যে ভোট দেওয়া যাবে এই অপশন
রাখছেন না, মানে জামায়াত ইসলামী নিজে মনে করছেন। এটা কেন আমরা করেছি? যাতে সরকার টিকে থাকতে পারে। সে জামায়াত ইসলামী আমার পিআর চাইছে, এটা তাদের মধ্যে একটা সেলফ কনফ্লিক্টিং জিনিস। সুতরাং আমাদের মতো দেশের জন্য আনস্টেবল সরকার একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং শেখ হাসিনার পরে কেউ যদি একটা আনস্টেবল সরকার তৈরি করতে চায়, এক মিনিট, সে কারো না কারো পারপাস সার্ভ করছে। আনস্টেবল সরকার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরকার। এই ভঙ্গুর অবস্থার মধ্যে একটা শক্তিশালী সরকার, আনস্টেবল সরকার তৈরি করতে চাওয়া আওয়ামী লীগ, ভারত এদের এজেন্ডা আসলে ফুলফিল করে। জি, আপনার কাছে আসবো এবং আতিকুর রহমান আপনার কাছে আসবো। আমি একটু মাঝখানে মনিরা শারমিন আপনার কাছে আসতে চাই। এনসিপির সদস্যরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আসলে নিবন্ধিত রাজনৈতিক দল না হওয়ার কারণে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটার কি কোনো জবাব আছে আপনাদের কাছে? প্রশ্ন উঠছে কেন আমরা যাচ্ছি, নিবন্ধিত রাজনৈতিক দল না হয়েও কেন প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে? এখন এটা আসলে যারা প্রশ্ন তুলছেন, তারা কেন প্রশ্ন তুলছেন তারা ভালো বলতে পারবেন। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে মেসেজটা হচ্ছে উনি দেখাতে চাচ্ছেন যে একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক অবস্থায় আমরা আছি, একটা স্থিতিশীল অবস্থায় আছি, এবং সেখানে বড় দলগুলোর মধ্যে উনি যাদের মনে করেছেন গুরুত্বপূর্ণ দল, তাদের প্রতিনিধিদের নিয়ে হয়তো উনি সফরসঙ্গী হিসেবে উনি নিয়ে যাচ্ছেন। কারণ এর আগ পর্যন্ত আপনি যদি দেখেন, এর আগ পর্যন্ত তো এটি তো একটি ডিফারেন্ট সময়। এর আগ পর্যন্ত যখন এই ধরনের সফরের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল, যখন নির্বাচিত রাজনৈতিক দল যখন থাকতো, তখন তারা তাদের মতো করে একটা ডেলিগেট আসলে যেত। তো এটা যেহেতু একটি স্পেশাল কন্ডিশনে একটা সরকার এবং একটা স্পেশাল সময় আমরা পার করছি, এই পরিস্থিতিতে উনি, আমার ধারণা যে এক ধরনের আমাদের যে ঐক্যমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই বিষয়টি একটা রিপ্রেজেন্টেশন হিসেবে আসলে উনি এই ইনাদের আসলে সংযুক্ত করেছেন ওনাদের সফরসঙ্গী হিসেবে। সেখানে রাজনৈতিক দলগুলোতে আসলে ঐক্যমত আছে আপনি মনে করেন? না, ঐক্যমত নাই, মানে পুরোপুরি যদি বলি যে এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক যে ঐক্যমতের বিষয়, সেটি তো অনেকখানি আমরা দেখছি যে এক একজন আসলে এক এক দিকে হাঁটছে। সেই ক্ষেত্রে ঐক্যমতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। ঐক্যমত কমিশন যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোতেও আমরা দেখছি যে বিভিন্নভাবে আসলে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়েও অনেক তালবাহানা হচ্ছে, এবং কোনো একটা জায়গায় এসে কোনো একটি বড় দলের কাছে এসে ফোরাম পুরো ঘুরে যাচ্ছে, আটকে যাচ্ছে সংস্কার প্রস্তাবগুলো। তো সেটা তো আসলে কাম্য নয়। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যেটা চেষ্টা করছি এনসিপির পক্ষ থেকে, যে আমরা এখনো যেহেতু টেবিলে বসার সুযোগ আছে, আমরা এখনো ভাবছি যে ঐক্যমতের সুযোগ আছে, এবং আসলে যে এই রাজনৈতিক দলগুলো এত বছর ধরে, আমি যদি বলি শেখ হাসিনার দমনপীড়নের সর্বোৎকৃষ্ট আর কি, যারা মানে দমনপীড়নের এক শেষ, যাদের উপর যে রোলার কোস্টার চালানো হয়েছে, এবং আমি যদি বলি জামাত ইসলাম এবং বিএনপি, তাদের পক্ষ থেকেই যখন আমরা এই সংস্কারের ক্ষেত্রে অনীহা দেখি, এই মানে আবার একটা ফ্যাসিস্ট হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অনীহা দেখি, সেটা আমাদের কাছে নতুন দল হিসেবে আমাদের কাছে খুবই হতাশাজনক। এবং আমরা চাই যে এই রাজনৈতিক যে ঐক্যটা, সেটা আমরা প্রথম থেকেই বলছি। দেখেন, জাতীয় সরকার গঠন করার সময় কিন্তু একটা সময় ছিল, কিন্তু আমরা কিন্তু করিনি শুধুমাত্র এই জাতীয় ঐক্য রক্ষা করার জন্য, এবং সকল রাজনৈতিক দলগুলোকে আসলে অনবোর্ড করে একসাথে আসলে সামনের দিনগুলো কিভাবে চলা যায়, সেটার কারণেই কিন্তু আমরা ওই সময় এই চিন্তাটা করিনি, এই একটা ঐক্য রক্ষা করার জন্য। কিন্তু সেটা কিন্তু সকল দলেরই কিন্তু সেই জায়গা থেকে আন্তরিকতা দেখানো উচিত। সেই আন্তরিকতার ক্ষেত্রে অনেকখানি খামতি আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হলো যে বলা হয়েছে আজকে, গতকালকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাপার কাঁধে চেপে আওয়ামী লীগের আবারও ফেরার সম্ভাবনা রয়েছে। তো আপনারা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশের জন্য আপনারা পিআর পদ্ধতি চান, তাহলে এই ফিরে আসাটা কিভাবে হবে? দেখুন, একটা বিষয় যখন নতুন করে রাজনৈতিক ময়দানে আসে, তিনি পক্ষে বিপক্ষে বক্তব্য আসাটাই স্বাভাবিক। এটাই আমরা মনে করি ডেমোক্রেসি। জামাত ইসলামী একটা মতামত আমরা দিয়েছি, আমরা তার পক্ষে জনমত তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং আমরা যদি জনগণ এটাকে শেষ পর্যন্ত গ্রহণ না করে, আমরা বলবো যে জামাত ইসলামী যেই যৌক্তিক কারণগুলোকে সামনে রেখে আমরা ফেয়ার নির্বাচনের কথা বলছি, সরকার গণভোট নেই। আমার তো মনে হচ্ছে যতটুকু আমরা অনলাইনে আমরা অবজার্ভ করি, জামাত ইসলামীর পিআর পদ্ধতি নিয়ে আলোচনা যখন থেকে শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ অনলাইনে বিশেষ করে তাদের পজিটিভ তারা মতামত দিয়েছে। দেখুন, রাজনৈতিক দলের ভিন্ন মত সেখানে থাকতে পারে, বা বাংলাদেশ জামাত ইসলামী একসময় কেয়ারটেকার ফর্মুলা নিয়ে আসছে। আপনি জানেন, আমরা পরে জেনেছি যে কেয়ারটেকার সরকার পাগল শিশুকেও বোঝে না।
দেখুন, জামাত ইসলামীর ফর্মুলা এখন বাস্তবতা বাংলাদেশে এসেছে। জামাত ইসলামী বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দল। জামাত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং যে ইলেকশনটা আমরা ফেব্রুয়ারিতে জামাত ইসলামী চাচ্ছি- বাংলাদেশের অনেক পুরনো একটি রাজনৈতিক দল, সেই জন্যই আপনাকে এই প্রশ্নটি করা। শুধুমাত্র সংসদে প্রতিনিধিত্ব করতে যাওয়ার জন্যই কি আসলে পিয়ার? না, শোনো, আমরা যেটা বারবারই বলে আসছি যে আমরা বাংলাদেশে সকল মানুষের প্রতিনিধিত্ব চাই। ধরুন আমি একটা আসনে নির্বাচন করলাম, এখানে প্রতিদ্বন্দ্বী পার্টির তিনি ভোট আমাকে 5 ভোটে তিনি পরাজিত করলেন। তার মানে দেখা গেল তিনি ভোট পাচ্ছেন 25% ভোট তিনি পেয়েছেন, আর 75% মানুষ তাকে ভোট দেন নাই। দেখা যায় নির্বাচনের পরে কি হয়ে যায়, ওই 25% ব্যক্তি যিনি ভোট পেয়েছেন তিনি পুরো এখানে সব তার নিয়ন্ত্রণে সেখানে চলে আসে। যে মানুষগুলো তাকে সেখানে চাননি তাদের কোনো অধিকার সেখানে থাকে না। জামাত মূলত আমাদের আশঙ্কা যেখানে আমাদের, দেখুন আমরা অনেক সময় পরে আমরা ভাবি বাংলাদেশে আবারও যে ফেসিবাদ আসবে না, এটা আপনি কীভাবে বুঝবেন? 40% ভোট পেয়েও কিন্তু 2/3 মেজরিটি পাওয়ার সুযোগ বাংলাদেশে আছে, এটা আমরা দেখে আসছি। আমরা মনে করি বাংলাদেশের নিবন্ধিত দল যারাই আছেন, যাদের পাবলিক কানেকশান আছেন, সবাই যদি ইলেকশন করতে পারে সুষ্ঠুভাবে এবং বাংলাদেশের প্রতিটা ভোটের যে মূল্যায়নটা আমরা চাচ্ছি, তাহলে একটা ভোটারও কিন্তু তার ভোটটা নষ্ট হবে না। তার ভোট সামষ্টিকভাবে গিয়ে যে দলকে তিনি পছন্দ করেন সেই দলের একটা উল্লেখযোগ্য সংখ্যক তিনি প্রতিনিধি পার্লামেন্টে তার পাওয়ার সুযোগ হবে, যেটা জাহিদ ভাই বলেছেন। দেখুন আমরা যখন নির্বাচনে ইশতেহার দেব, আমরা তখন তালিকা দেব যে জামাত ইসলামী এই 300 ক্যান্ডিডেট পার্লামেন্টে বাছাই করা হয়েছে। মানুষ তখন দেখবে এই 300-র ভিতরে কোনো সন্ত্রাসী আছে কিনা, চাঁদাবাজ আছে কিনা, জমি দখলকারী আছে কিনা, মানুষ দেখবে। মানুষ তখন মূল্যায়ন করবে, না এরা যদি পার্লামেন্টে আসে এই 300 লোক, এই কোয়ালিটির লোকগুলো পার্লামেন্টে আসতে পারবে। নতুন হঠাৎ করে কেউ এসে টাকা দিয়ে মনোনয়ন কিনে এসে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন দখল করে এমপি হয়ে যাবেন এবং তিনি কি পার্লামেন্টে ধরুন এখনকার সিস্টেমেও তো একই অবস্থা। আপনারা তো 300 জনের নমিনেশন দিয়েছেন, এটা তো মানুষ জানে, মানুষ জানে। আসলে সবকিছু হলে আমাদের রাজনৈতিক সংস্কার লাগবে। আমরা মনে করি আমার প্রশ্নটা হচ্ছে এই যে এখনকার সিস্টেমেও তো আপনারা মোটামুটি কারা কারা ক্যান্ডিডেট হতে পারে ঘোষণা, আমি যতদূর জানি আপনিও নিজে করছেন, সো এটা তো মানুষের সামনে অলরেডি ক্লিয়ার। না, এটি তো যখন ওই সিস্টেম হোক আর এই সিস্টেম হোক একই কথাই তো। একই কথা, কিন্তু আমরা যেটা মনে করি বাংলাদেশে জামাত ইসলামের যে ফর্মুলাটা আমরা দিয়েছি, দেখুন আমরা মনে করি প্রত্যেকটা ভোটারের এখানে মূল্যায়ন হতে হবে এবং পার্লামেন্টটা সকলের অংশগ্রহণে থাকতে হবে, যাতে এবং যেটা আপনি আশঙ্কা করেছেন পার্লামেন্ট ভেঙে যাবে, ভাঙবে কেন? যদি আপনি সঠিকভাবে দেশ পরিচালনা করেন, কেন ভাঙবে সেখানে? যেখানে ঐক্যমত্য কমিশনেরই আসলে ঐক্যমত্যে পৌঁছতে প্রায় 1.5 বছরের মতো সময় লেগে যাচ্ছে, সেখানে আসলে কি পিআর পদ্ধতিতে যখন একটা সংসদ গঠিত হবে তখন কি আসলে একটা ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে অনেক সময় লাগবে? এই প্রশ্নটা রেখে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে এই সংক্রান্ত বাকি আলোচনা। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন আপনারা, নিউজ 24 এর সঙ্গেই থাকবেন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমরা যে আলোচনায় ছিলাম, আমি একটু মনিরা শারমিন আপনার কাছে যাব। যেই ঐক্য আলোচনার টেবিলে হয়নি, সেই এখনো পর্যন্ত হয়নি, সেই ঐক্য আসলে আদতে যখন এই পিআর পদ্ধতিতে যদি সংসদ গঠন হয় তখন কি আসলে ঐক্য হবে? ছোট ছোট বিষয় নিয়ে কি জটিলতা তৈরি হবে না? দেখুন, আমরা এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা উচ্চকক্ষে পিআর চাই, যেটা আসলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবটা এসেছিল যে উচ্চকক্ষে পিআর হতে হবে, আমরা এটার সাথে একমত। এবং এখানে জামাতের পক্ষ থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতেই তারা চান এবং বিএনপি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন আমরা যেটা মনে করি সেটা হলো এখানে যেই বাকি দুই দল আছেন তারা আসলে প্রত্যেকেই নিজেদের ক্ষমতায় দেখছেন আসলে, এবং কেউই নিজেদের আসলে বিরোধী দলের ভূমিকায় যে তারা আসতে পারেন এটি তাদের মাথায় নাই। যদি থাকতো তাহলে তারা আসলে এই উচ্চকক্ষের পিআর বলেন এইটাতে আসলে তারা ঐক্যমতে যেতে পারতেন। কারণ প্রত্যেকেই যখন আসলে ক্ষমতায় যাওয়ার একটা কথা বলছেন এবং তারাই আসলে এই 2/3 প্রত্যেকেরই মনে হয় যে বিএনপি বড় দল হিসেবে তারা ভাবছে 2/3 মেজরিটি তাদের কোনো অসুবিধা না, তারা আসলে এটা নিয়ে সংসদে যেতে পারবে এবং তাদের ইচ্ছা মতো আসলে সংসদটা চালাতে পারবে, এবং এখানে তারা কোনো অপোনেন্ট আসলে বা
ভিন্ন মত বরদাস্ত করতে চায় না আসলে। এবং দেখেন বাংলাদেশে কিন্তু আমি যদি বলি যে যেই ধরনের আপনি ঐকমত্যের কথা বলছেন এবং সংসদে আসলে রিপ্রেজেন্টেশন নাই, অন্যান্য বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন নাই দেখে কিন্তু আসলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের যে রিফ্লেকশনটা তাদের মতামতের রিফ্লেকশনটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এবং দেখেন উচ্চকক্ষে আমরা যখন পিআর চাই আমরা কিন্তু বলছি যে এই উচ্চকক্ষে যখন পিআরের কথা ভাই বললেন যে আসলে এখানে মনোনয়ন বাণিজ্য এবং নানান কিছু এই বিষয়ে কিন্তু আমরা বলছি যে তাহলে আপনারা লিস্ট আগে প্রকাশ করেন, মানুষ দেখবে সেই হিসেবে তারা ভোট দিবে যে উচ্চকক্ষে আসলে কারা কারা আছে, আসলে কোন দলের কারা কারা আছে, যাকে যোগ্য মনে হবে তাকে আসলে ভোট দিবে। কিন্তু সেই জায়গায় আসলে একেবারে সংসদটা যদি আপনি আসলে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক করতে চান তাহলে অবশ্যই আপনার যেগুলো অন্যান্য দল তাদের রিপ্রেজেন্টেশন লাগবে এখানে। এবং নিজেদের আমি বলবো আসলে বড় দলগুলোকে যে তাদের আসলে নিজেদের একটু বিরোধী দল হিসেবে ভেবে আসলে এই কথাগুলো বলা উচিত। এবং আরেকটা বিষয় দেখেন, আমি যদি বলি স্পেসিফিকলি বিএনপি কিন্তু এটার অনেক বড় ভুক্তভোগী এই সংসদটি অংশগ্রহণমূলক না হওয়ার। যেমন দেখেন পঞ্চম সংশোধনীতে আজকে যেই পঞ্চম সংশোধনী ফিরিয়ে আনার কথা বারবার করে বলছে, এই মানে জাস্ট একটা কলমের খোঁচায় কিন্তু এই পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেছে। এবং 2/3 আওয়ামী লীগের এই 2/3 মেজরিটির কারণে কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেছে। এবং এরকম যখন অনেক বিষয়গুলো আসছে সংসদে তখন কিন্তু তারা আসলে শুধুমাত্র 2/3 মেজরিটির বলেই তারা আসলে সংবিধান সংস্কার থেকে শুরু করে মানে এই অ্যামেন্ডমেন্টগুলো থেকে শুরু করে নানান ধরনের যেগুলো আসলে বিল সেগুলো পাস হয়ে গেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি স্টেবিলিটির কথা বলছেন, দেখেন স্টেবিলিটি কেন সব সময় দরকার? যখন আমি দেখব যে একজন মানুষ যে পার্লামেন্টে আছে, যে একজন সংসদ সদস্য সে ধরেন খুব একদম মানে সে দুর্নীতিগ্রস্ত এবং সে খুবই একটা বাংলাদেশের স্বার্থ বিরোধী একটা বিল পাস করতে যাচ্ছে, তো সেই জায়গায় যদি আসলে এখানে আপনি যদি বলেন যে এখানেও আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে, ঐক্যমত্য তো হবে না, সেখানে অবশ্যই এটা বাধাগ্রস্ত ব্যাপার থাকতে হবে। এবং এটা জনগণের সামনে যখন সংসদটা রিপ্রেজেন্টেশন হবে অন্যান্য অনেক রাজনৈতিক দলের, তখন কিন্তু এটা জনগণের সামনে উন্মুক্ত হবে, এই সুযোগটা থাকবে। সুতরাং আপনি জনগণের প্রতিনিধিত্ব যদি নিশ্চিত না করেন, আমি যদি বলি যে 40% মানে যদি বলি 40% যে ভোট সেগুলো আসলে নির্বাচনে অল পার্টিজ যদি বলি 40% সেখানে প্রতিফলিত হয়, বাকি যে মানুষগুলো আছে তাদেরও কিন্তু রিপ্রেজেন্টেশন দরকার আছে। জোটে যাচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদের সঙ্গে জোটে যাচ্ছে না, দেখেন এনসিপি আপনি যদি বলেন নির্বাচনী জোট সেটাই একটা আলাদা বিষয়, কিন্তু নির্বাচনী জোট নতুন সংবিধানের জন্য এনসিপি এই মুহূর্তে তারা তো আসলে নিজেদের মতো করেই আমাদের যেটা বলছি যে বিচার এবং সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমরা কথা বলছি, কিন্তু সেখানে আসলে পরিষদের সঙ্গে এনসিপি কি ধরনের জোটে যাচ্ছে? না, গণ অধিকার পরিষদের সাথে আসলে এনসিপির কোনো জোট না আপাত দৃষ্টিতে, যেটা আসলে বলা হচ্ছে নানান ধরনের কথা বলা হচ্ছে, একীভূতকরণ এবং নানান কিছু। এনসিপির আদর্শ এবং এনসিপি যেই লক্ষ্য বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেই লাইনেই আগাবে। এবং এখানে আরও স্বাভাবিকভাবে কিছু অর্গানিক অ্যালাই কিন্তু তৈরি হয়েছে আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছি, আমাদের কথায় বার্তায় অনেক ক্ষেত্রে মিল হয়েছে। সেখানে সংস্কারের ক্ষেত্রে আমরা যদি বলি এবং গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আসলে যারা আমাদের এই এজেন্ডাগুলোর সাথে অ্যালাইন্ড ফিল করবে তারা আমাদের সাথে আসবে, উই আর ভেরি ওপেন টু দেম। কিন্তু এটি আসলে ওই একীভূতকরণ অথবা এনসিপির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম কোনো বিষয় না। এনসিপি আসলে এনসিপির মতো করে আগাবে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা আমাদের সাথে আসবে। ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, একটু আপনার কাছে আসবো। 78% মানুষ এই সরকারের কার্যক্রমে খুশি, এরকম একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই 78% মানুষ কারা এবং আসলেই কি সবাই এই সরকারের কার্যক্রমে খুশি? ধন্যবাদ। আমি আসবো, তার আগে একটা জিনিস মনিরার আমি একটু কারেক্ট করতে চাই। পঞ্চম সংশোধনী মানে সংসদ বাতিল করেনি, এটা উচ্চ আদালত বাতিল করেছে। এটা না না ওখানে একটা মামলা হয়েছিল, সেই মামলার ভিত্তিতে শেষ পর্যন্ত এটা পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ হয়েছিল, বাতিল হয়েছে। আমি না আবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সহ আরও এইবার শেখ হাসিনা সহ সপ্তম সংশোধনী কোর্টে বাতিল হয়েছে। মানে শেখ হাসিনার সময়ের কোর্টে বাতিল হওয়াকে কি আমরা সিরিয়াসলি নেব ইজ এ কোয়েশ্চেন। শেখ হাসিনার সময় উচ্চ আদালত আরেকটা সংশোধনী বাতিল করেছিল, ষোড়শ সংশোধনী, শেখ হাসিনার করা সংশোধনী। তারপর গান পয়েন্টে প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা আইডিয়াল সিচুয়েশনে কি হয় সেটা দেখা দরকার আছে। শেখ হাসিনার কোর্টে কি হয়েছে সেটাকে রেফারেন্স টেনে আমরা এখনকার পরিস্থিতিকে ব্যাখ্যা করা আমার মনে হয় না সঠিক হবে, কারণ আমাদের কোর্টগুলো আসলে সেই অর্থে স্বাধীন থাকেনি। সেই কারণেই এই প্রশ্নটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র সরকার পতনের প্রশ্ন না, মানে সরকার ক্ষেত্রে কি হয়, যেমন ধরুন জাপানে, ইটালিতে
50-60s পর থেকে একটা সরকার গড়ে 1-1.5 বছর করে থাকে, কিন্তু ওই দেশগুলোর প্রবলেম হয় না, কারণ ওই দেশগুলোর ইনস্টিটিউটগুলো অসাধারণভাবে তৈরি হওয়া থাকে। সরকার থাকা না থাকা আসলে ম্যাটারও করে না। অনেক দেশ আছে, নেদারল্যান্ডস, ওখানেও দেখা গেছে একই রকম ভাবে পরিস্থিতিগুলো হয়েছে, কম সময়ের সরকার কিন্তু সেই দেশগুলো স্মুথলি রান করে, ওদের লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে অল দ্য ইনস্টিটিউটস এত ভালো কাজ করে। আমাদের এখানে এটা হয় না। আরেকটা ব্যাপার একটু অ্যাড্রেস করতে চাই, কোন একটা আইন পাস, ধরলাম সরকার টিকে আছে, কিন্তু একটা আইন পাস করার জন্য যদি একটা সরকারকে ক্রমাগত সমস্যার মধ্যে পড়তে হয়, এবং আমরা তো বাংলাদেশ চিনি, আমরা সবাই নিজেদেরকে দেশপ্রেমী দাবি করি, কিন্তু দিনের শেষে আমাদের প্রত্যেকের নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে। একটা দেখা গেল জাস্ট একটা বিল পাস করার জন্য, একটা আইন তৈরি করার জন্য আমি ট্রেড অফ করব, আমাকে তুমি কি বেনিফিট দিতে চাও, তাহলে আমি এটা করব। মন্ত্রী নিয়ে বার্গেইন হচ্ছে, এই যে আমাদের এই অঞ্চলের যেসব ক্ষেত্রে হয়েছে, নেপালে এই ঘটনাগুলো ঘটেছে, সো এগুলো ঘটবে। আর এমনি চেকস অ্যান্ড ব্যালেন্স যদি আমরা ইয়ের ক্ষেত্রে চিন্তা করি, আইন প্রণয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। আর্টিকেল 70 আমরা নতুন করে ঠিকঠাক করছি, তাতে কোন দল, যে দল ক্ষমতায় আছেন তার সদস্যরাও দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সুতরাং যদি এই পরিস্থিতি দাঁড়ায় যে কোনো আইন জনগণের স্বার্থের বিরুদ্ধে, কিছু এক্সাম্পশন আছে, এর বাইরে ভোট দেওয়া যাবে। আমরা উন্নত দেশগুলোকে কি এটা দেখি না, যেখানে দলই, আমেরিকাতে প্রচুর হয়েছে যে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা আছে ধরুন রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের, কিন্তু সে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাচ্ছে না। ট্রাম্পের প্রথম টেনিয়রে এটা হয়েছে, এখনকার টেনিয়রে এটা হচ্ছে। এবার আমি আপনার যে জায়গাটার কথা বললেন যে 78% মানুষ সন্তুষ্ট, জানি না মানে মোটা দাগে সন্তুষ্ট কথাটা কেমন, মানে আমি মনে করি আর কি, যেমন ধরুন আমাকে যদি জিজ্ঞেস করেন, সরকারের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, কিন্তু আমাকে যদি সন্তুষ্ট বা অসন্তুষ্ট বলেন, আমি হয়তো সন্তুষ্ট বেছে নেব, কারণ আমি আমার একটা পার্সপেক্টিভ থেকে দেখি যে সরকারের কাছে আমার যা যা এক্সপেকটেশন, অনেকের চাইতে আমার কম ছিল, অনেক কিছুই হয় নাই, কিন্তু একই সাথে এটা তো বলি যে এখন পর্যন্ত বাংলাদেশ পোস্ট আপরাইজিং যেসব দেশ মধ্যপ্রাচ্যে ছিল তাদের তুলনায় রিলেটিভলি একটা স্টেবল সিচুয়েশনে আছে। এবং এর পেছনে মানে পুরো সরকার এভাবে না বললেও আমি অন্তত এটুকু বলি, ডক্টর ইউনূসের একটা ভূমিকা আছে, যে তার অধীনে আমরা অন্তত এমন খেয়সে ঢুকে পড়ি নাই যে আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। সেই কারণে আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে যাই। 78% মানুষ এই সরকারের কার্যক্রমে খুশি, জামাত ইসলাম কি খুশি? না, দেখুন, জামাত ইসলামী বলতে আমরাও তো এদেশের নাগরিক, মানুষের হলো, বাংলাদেশের মানুষ কিছু অল্পে তুষ্ট থাকেন। তারা যদি চালের দাম কম থাকে, সবজির দাম, তারা খুব খুশি হয়ে যান। এই সরকারের আমলে কিছুটা নিয়মতান্ত্রিকতা এসেছে, যেমন কোনো দলীয়ভাবে খুব বেশি সরকারি বরাদ্দগুলো নেওয়ার সুযোগ কেউ পাচ্ছেন না। মোটা দাগে আমরা বলবো যে জরিপটা যাই হয়েছে, মানুষ অসন্তুষ্ট না একেবারেই। যদিও বিদেশি বিনিয়োগ আমাদের কম হচ্ছে, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রিত অবস্থান আছে বলে হয়তো মানুষ এই মতামতটা সেখানে দিয়েছেন। আর সাধারণ মানুষ তো আর সব দিকে তাদের বিশ্লেষণ করার সুযোগ নাই, তাদের সব দিক বিশ্লেষণে জামাত ইসলাম কি খুশি? না, আমরা এটা এক কথা বলা যাবে না, তবে সামগ্রিকভাবে কেন এক আমরা কথা বলা যাবে না? সামগ্রিকভাবে আমরা বলবো যে সরকার তার জায়গা থেকে আরো ভালো করার সুযোগ ছিল, তারা চেষ্টা করে যাচ্ছেন, এতটুকু বলবো আমি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো তাহলে যদি জামাত ইসলাম যদি খুশি থাকুক বা না থাকুক, সেটার তার চেয়েও বড় বিষয় হচ্ছে জামাত ইসলাম যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে, আলোচনার টেবিলে তো এগুলো সমাধান হতে পারতো। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যায়নি, মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তাহলে কেন এই কর্মসূচি আপনারা ঘোষণা করলেন? এর ভিতরে আপনারা 2 দিন পালন করে ফেলেছেন এবং 26 তারিখে আপনাদের আরো একটি কর্মসূচি আছে। দেখুন, শুরু থেকে জামাত ইসলামী সরকারকে তার জায়গা থেকে আমরা সহযোগিতা করে আসছি, এবং ঐকমত্য কমিশনের মাঝখানে একটা বৈঠক ব্যতীত সব বৈঠকে জামাত ইসলামী অংশগ্রহণ সেখানে করেছে। আমরা লন্ডন বৈঠকের পর থেকে বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার কোনো এক দলকে তারা জিম্মি হয়ে যাচ্ছেন। জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করে সেখানে জামাত ইসলামী সংশোধনী প্রস্তাব আপনারা তো দিয়েছে। একটা সময় বলেছিলেন যে এই সরকারটা আপনাদের সরকার, তাহলে লন্ডন বৈঠকের না, প্রসঙ্গটা কেন আসলো? এই সরকারটা সবার সরকার, আমাদের না, জনগণের সরকার বলেছিলাম, জনগণের সরকার। দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকটাই কিন্তু বাংলাদেশের জন্য একটা খারাপ দিক ছিল আমাদের দেশের। তিনি একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন, সব দল নিয়ে তিনি বসেছেন, তিনি লন্ডনে এককভাবে ঘোষণা দিয়েছেন। তখন থেকে আমরা খেয়াল করেছি বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা দলের প্রতি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা ঝুঁকে পড়েছেন। দেখুন, আমি তো আপনাকে একটু ক্যাটাগরি বলি, জুলাই ঘোষণাপত্র যেটি হয়েছে আমাদের, জুলাই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় কিন্তু দলগুলোর চিন্তার বাইরে এসেছে, এবং জামাত ইসলামে বেশ কিছু বিষয়ে মতামত দিয়েছে সংশোধন করার জন্য, উদ্যোগ গ্রহণ করেনি। জুলাই সনদের ব্যাপারে দেখুন, জুলাই সনদে 84টি বিষয় ঐক্যমত হয়েছে।
বাংলাদেশের 31টি দল তারা ঐক্যমত কমিশনে যাচ্ছেন, তার মধ্যে 26টি মতো দল তারা জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার পক্ষে। দেখুন, বিএনপি রাজি না, সরকার চুপ হয়ে আছেন, তাহলে আপনি কিভাবে বলবেন যেটি বাস্তবায়ন হবে? কারণ আমরা যেই কয়টা দাবি নিয়ে অগ্রসর হচ্ছি, দলগুলো একদিকে, বিএনপি একদিকে, আর ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু সেই মুখী তারা হচ্ছেন। আমাদের কাছে মনে হচ্ছে আলোচনার টেবিলে আমরা যাচ্ছি, এই আলোচনা আমরা সফলতার মুখ দেখছি, যার জন্য আমরা মনে করি যে আলোচনা আমরা সফল হচ্ছি না, আমরা আলোচনা চালিয়ে যাব, মাঠে আন্দোলন করব। এখন সরকার যদি ওই আলোচনার গুরুত্ব তারা না দেন, সরকার যদি বেশিরভাগ দলগুলোর মতামতকে অগ্রাহ্য করে একটা দল উপর তারা ঝুঁকে পড়েন, স্বাভাবিকভাবে মাঠে আসতেই হবে। আমাদের এই দাবিগুলো তো জনগণের দাবি। দেখুন, জুলাই সনদ যদি আপনি আইনগত ভিত্তি না দেন, আমি এখানে আজকে বলে যাচ্ছি, বাংলাদেশে যদি বিদ্যমান অবস্থায় ইলেকশন হয়, ইলেকশন আগের মতো অবস্থা হবে। ইলেকশন কোনোভাবে আগের মতো অবস্থা বলতে? ওই যে আওয়ামী লীগের মতো অবস্থা হবে, ভোট দখল, কেন্দ্র দখল, এবং দেখবেন যে একটা বিশাল অবস্থা তৈরি হয়ে যাবে সেখানে। যদি জুলাই সনদটা আসে, যদি তার ভিত্তিতে নির্বাচনটা হয়, এই সরকারের বৈধতা পাবে এবং নির্বাচন কিছুটা হলেও আমরা গ্রহণযোগ্য করার সুযোগ পাবো। যদি তা না করে ইলেকশনের দিকে ইলেকশন হয়ে যায়, এই ইলেকশন বাংলাদেশে আরও একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করবে, যার জন্য আমরা সবাই আসলে একটা অপস্থিত অবস্থা সেখানে আমরা পড়ে যাব। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন আসলে এই পরিস্থিতিতে নির্বাচন হলে আসলে কি পরিস্থিতি হতে পারে সেই সংক্রান্ত আলোচনা করবো। আমাদের আলোচকবৃন্দ আমাদের সঙ্গে থাকবেন। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আলোচনায় আছি আজকের পিআর নির্বাচন চাই কি চাই না। আমরা ডক্টর জাহিদুর রহমান একটু আপনার কাছে যাব। রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি, নানা দাবি দাবা, অনেক কিছু আছে। ঐকমত্য কমিশনের কাছে তাদের নানা কথা তারা তুলে ধরেছে, কিন্তু মূল কথা হচ্ছে যে জনগণ আসলে কি চায়। জনগণের কাছে কি রাজনৈতিক দলগুলো গিয়েছে, বা মানে আসলেই কি রাজনৈতিক দলগুলোকে আসলে জনগণের পাশে দেখা যাচ্ছে? কারণ ভোটাধিকার যেটি প্রয়োগ করা সেটি তো জনগণ করবে। রাজনৈতিক দলগুলোর নানা চাওয়া কেন? আমার মনে হয় দেখা যাচ্ছে, বিশেষ করে এখানে জামায়াতে ইসলামের প্রতিনিধি আছেন, ওনারা তো স্পেসিফিকলি যাচ্ছেন প্রার্থীরা। আর অন্যান্য প্রার্থী আমরা যদি কম্পিটিটিং প্রার্থীর হিসাব করি, বিএনপির কথা যদি বলি, তাদের পটেনশিয়াল ক্যান্ডিডেটরা বেশ কিছুদিন থেকেই তারা মাঠে আছেন, জনগণের সাথে জনসংযোগ করছেন। অনেকে আমার সাথে ফেসবুকে যেহেতু কানেক্টেড আছেন, আমি দেখি যে তারা জনসংযোগ করছেন। হয়তো স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম যেটা জনগণ কে প্রার্থী নিশ্চিত না বিএনপির ক্ষেত্রে, তো ওনারা এটা করছেন না তা না, ওনারা প্রত্যেকে তার মতো করে করছেন। কারণ দিনের শেষে নির্বাচনই আসলে জনমতের কথা বলবে। এই যে আতিক ভাই বললেন ফেসবুকে দেখা যাচ্ছে, ফেসবুক না, কারণ হলো ফেসবুকে আশায় বসে থাকলে আতিক ভাই মাঠে যেতেন না, ওনারা মাঠে যেতেন না। কারণ ফেসবুকে যত পোল দেখবেন সেখানে দেখবেন বিএনপির চেয়ে দ্বিগুণ ভোটে জিতে আগামীতে ক্ষমতায় আসছে জামায়াতে ইসলামী। সুতরাং ওটা একটা আলাদা জগৎ, একটা আলাদা বাবল। সেখানে তারা কিভাবে এটা মেনটেন করেন উনি জানেন, বা আমরা কিছুটা ধারণা করি, কিন্তু সেটাকে কেউ রিলাই না করে ইভেন তারাও মাঠে থাকছেন। মনেরা আপনার কাছে একটু আসবো। নির্বাচন তো বলে দিয়ে মানে সব দলগুলোর আসলে যেরকম নিজেদের প্রস্তুতি সেটা দিয়ে মনে হচ্ছে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটা আসলে কেমন হবে এটা হচ্ছে প্রশ্ন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা যেটা মনে করি সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না, এবং যে সংস্কারগুলোতে ওই ঐকমত্যের কথাটা বারবার চলে আসছে, সব দলের আসলে ঐকমত্যে আসতে হবে। এবং দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই সুন্দর একটা নির্বাচন হওয়ার জন্যেই এই সংস্কারগুলো প্রয়োজন। সেটা হচ্ছে এই যে ভাই বললেন যে আমাদের ইনস্টিটিউশনগুলো আসলে ভালো না, সেটাতেও কিন্তু বিএনপি আসলে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া। সুতরাং এই প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন যে এই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, তো এই যে দেখেন আগে যদি আমরা প্রথমে সংস্কারগুলো নিয়ে একমত না হই, তাহলে আমরা নির্বাচনটা আসলে কিসের উপর ভিত্তি করে করব? সুতরাং অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এই সংস্কারগুলোর ভিত্তিতেই নির্বাচন করতে হবে। রহমান একটু বলবেন খুব সংক্ষেপে। আমি তিনটে বিষয়, দেখুন আমাদের কাছে মনে হচ্ছে সরকার একটা দলকে প্রাধান্য দিয়ে তার নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেছেন, এটা আমরা পর্যবেক্ষণ করেছি। দ্বিতীয় বলেছেন যে ফ্যাসিবাদ উত্থান হবে পিয়াজ পদ্ধতি আসলে। জামাত ইসলামের জন্য আমাদের দাবি হচ্ছে যে আমরা বলেছি জাতীয় ভোট নিষিদ্ধ করতে হবে, যাতে করে কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। সর্বশেষ হচ্ছে আমরা পিয়ার নিয়ে মাঠে গিয়েছি, আমরা জনগণের কাছে আমাদের কথাগুলো জনগণ এটাকে গ্রহণ না করে জামাত অবশ্যই সেখান থেকে সরে আসবো আমরা।
আমরা কোনো সাফিয়ে দেওয়া দিতে চাচ্ছি না। আমরা যদি জনগণ এটাকে গ্রহণ না করে জামাত ইসলামী তার মতামত থেকে আমরা পিছনে ফিরে আসবো। কিন্তু আমরা মনে করি জামাত যে দাবিটা দিয়েছে মানুষের সাথে সম্পৃক্ত আছে, জনগণ তা চাচ্ছে। যদি সরকার কোনো গণভোটের আয়োজন করে তখনই জনগণের মতামতের রিফ্লেকশন সরকার সেখানে পাবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। শেষ করার আগে বলতে চাই, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই জন্য নিশ্চয়ই তারা মুখিয়ে আছেন। দীর্ঘ সময়ের যে অপেক্ষা, সেই অপেক্ষার হয়তো অবসানও হবে, কিন্তু তার আগে আসলে রাজনৈতিক পট পরিবর্তন আসলে কিভাবে হবে বা রাজনৈতিক দলগুলো কে কার জায়গায় নতুন চাল চালবেন তাদের দাবার কোটে, সেইটুকু জানার অপেক্ষায় থাকলাম। সবাই রবি থেকে বৃহস্পতিবার দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।